চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় ইফতার পণ্য সংকটের আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। সরবরাহ স্বাভাবিক থাকলেও কন্টেইনার জটের প্রভাব দামে। স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে কৃষি ও উৎপাদনশীল খাত চালু এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা নিয়ে বৈঠকে বসবে বিসিসিআই। থাকবেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে কাল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। ঘাটতির আশঙ্কা নেই জানালেন খাদ্য সচিব। অন্তত ৩ মাসের পরিকল্পনা নেয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং লকডাউনের কারণে নারায়ণগঞ্জ থেকে পাট রপ্তানি বন্ধ। অনিশ্চিত প্রায় ৭০০ কোটি টাকা মূল্যের কাঁচা পাট রপ্তানি। কর্মহীন কয়েক হাজার শ্রমিক। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্য। আপনাদের সঙ্গে আছি সাজিদ রাজু। চাহিদার তুলনায় বেশি পরিমাণ মজুদ থাকায় রমজানে ছোলা এবং খেজুরের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। কন্টেইনার জটের কারণে এমআরপি বেশি দেয়ায় দামে কিছুটা প্রভাব পড়ছে বলে জানান তারা। তবে সরবরাহ স্বাভাবিক থাকায় সারা দেশে সঠিক সময়ে পণ্য পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে জানান পাইকাররা। মামুন আবদুল্লাহ রিপোর্ট। রমজানের হট আইটেম ছোলা ইফতারিতে যার কদর ঘরে ঘরে। তবে হুট করেই কেজিতে ১০ টাকা দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন পরিবহন সংকট এবং ত্রাণ কার্যক্রমে প্রভাব পড়েছে দামে। নিম্ন আয়ের লোকের জন্য খুব কষ্ট করে এটা কেনার। যেমন যেই ছোলাটা ছিল ৬০ থেকে ৭০ টাকা, সেই ছোলাটা ১০০ করে। মানুষকে ত্রাণ দিতে যে এমন অবস্থা করছে, এই সুযোগটা বড় বড় কোম্পানি নিয়ে নিয়েছে। দাম যাই বাড়ুক পণ্য সংকটের কোনো আশঙ্কা নেই বলে জানান বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি। যতটুকু প্রয়োজন তোমরা ততটুকু কিনেন, কখনো মালের চাহিদা দাম বাড়বে না, চাহিদা তুলনায় আপনার মাল পাবেন। অঘোষিত লকডাউনের বাজারে খেজুর দোকানের এই ব্যস্ততাই বলে দেয় রমজানে এর চাহিদার চিত্র। বাংলাদেশ ফ্রুটস মালিক সমিতির হিসেব মতে রমজানের এই সময় সবচেয়ে বেশি ৫০% বিক্রি হয় ইরাকি জাহেদি খেজুর, বাকি ৫০% এমিরাত গোল্ড, জাহেদি কার্টুন, নাগাল, লুলু, দাবাস এবং মরিয়মের দখলে। পাইকারি মার্কেটে মানে খেজুরের দাম এমন একটা বাড়ে নাই। রেগুলার আমরা যে কাস্টমারগুলো আছে তাদের কাছে আমরা টেলিফোনের মাধ্যমে আমরা সাপ্লাই চেনটা আমরা ঠিক রাখছি। 18 দিনে যে মালটা আমার ঢাকায় পুষতো, এই মালটা এখন পুষতেছে হচ্ছে 2 মাসে, যার কারণে লেট ফি দিতে হচ্ছে। একদিক দিয়ে লেট ফি দেওয়ার কারণে আমার কন্টেনারে কস্টিং বেড়ে যাচ্ছে, আবার মার্কেট ওপেন না থাকার কারণে বিক্রিটা কমে যাচ্ছে। গত বছর এই সময়ে আমাদের টোটালি স্টোর খালি হয়ে যেত, এবার এখন আমরা ওভাবে সেল করতে পারি নাই। ইফতারির অন্যতম প্রধান আইটেম এই খেজুর। বছরব্যাপী সারা দেশে 10 থেকে 15 হাজার মেট্রিক টন খেজুরের চাহিদা থাকলেও শুধু রমজানেই এর বিক্রি হয় 30 থেকে 35 হাজার মেট্রিক টন। তাই সারা বছরব্যাপী যাতে সব শ্রেণীর মানুষ সাধ্যমতো খেজুর কিনতে পারেন, এজন্য আমদানি নির্ভর এই পণ্যটির ডিউটি ফি কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। ডেমরার আল আনসার ফুডস থেকে মামুন আবদুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। রোজার প্রথম দিনের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন রিপোর্টার কামরুল হাসান সবুজ। সরাসরি যাচ্ছি তার কাছে। সবুজ। রাজু, রমজানের প্রথম দিন আজকে আমরা যে মোহাম্মদপুর টাউন হল মার্কেটে আছি। এই মার্কেটে যে রোজার বিশেষ করে ইফতার সামগ্রী তৈরি করার জন্য যে পণ্যগুলো বেশি দরকার হয়, সেই পণ্যগুলোর যে দরদাম এবং সরবরাহ সম্পর্কে আমরা এখানে বাজারের যারা বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে সরবরাহ এখন মানে কোনো ধরনের কোনো বিঘ্ন নাই সরবরাহে, এবং দামের তেমন কোনো যে উচ্চ ঊর্ধ্বগতি সেরকম কোনো কিছু নেই, সেটা যারা ক্রেতা তারাই বলেছেন। এবং এই বাজারে আমরা দেখেছি ছোলা বিক্রি হচ্ছে 80 টাকা কেজি, চিনি বিক্রি হচ্ছে 65 টাকা থেকে 70 টাকা কেজি দরে, মসুর ডাল বিক্রি হচ্ছে 120 টাকা, খেসারি ডাল বিক্রি হচ্ছে 105 থেকে 110 টাকা, মুগ ডাল বিক্রি হচ্ছে 155 টাকা, ছোলার ডাল বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা এবং যে বেসন বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকা কেজি দরে। এবং এই বাজারে এখন পর্যন্ত যে ক্রেতার যে সমাগম, সেই সমাগমটা কিন্তু যে করোনার যে বিশেষ পরিস্থিতি, সেই বিশেষ পরিস্থিতির মতো মনে হচ্ছে না। অর্থাৎ স্বাভাবিক সময়ের মতো যে ক্রেতার আনাগোন, অর্থাৎ ক্রেতা তার পণ্য কিনতে যেভাবে বের হয়ে আসেন সেভাবে তাদের যে সতর্কতামূলক পদক্ষেপ, সেই জায়গা থেকেও তেমন কোনো সতর্কতা দেখা যায়নি। এবং এই বাজারে যে ফলের দোকান আছে, সেই ফলের দোকানে কিন্তু
একে গরমের দিন, তারপরে রোজা, তো সেই হিসেবে কিন্তু ফলের দোকানেরও ফল বিক্রিরও চাহিদা আছে। সেই চাহিদার নিরিখে ফল বিক্রি হচ্ছে, যেমন প্রতি পিস বেল বিক্রি হচ্ছে 50 টাকা, এক ডজন কলা বিক্রি হচ্ছে, সাগর কলা 100 থেকে 120 টাকা, আনারস বিক্রি হচ্ছে 30 টাকা পিস, তরমুজ বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা দরে তরমুজ বিক্রি হচ্ছে, বাঙ্গি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা পিস, ডাব বিক্রি হচ্ছে 50 থেকে 60-70 টাকা। তবে ডাবের দাম কিছুটা বেড়েছে, যেটা 2 সপ্তাহ আগে অন্তত 10 থেকে 15 টাকা কম ছিল। আমরা একজন বিক্রেতার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে এই এখন পর্যন্ত আসলে সবকিছু স্বাভাবিক আছে কিনা। তো সবকিছু কি পণ্য সরবরাহ স্বাভাবিক আছে কিনা? পণ্য কিছু স্বাভাবিক আছে, আবার কিছু মানে একটু আসতেছে না মাল, এই জন্য হয়তো একটু দাম বেশি আর কি মনে করেন। কোনটা? যেমন আদাটা ইদারিং মার্কেটে একটু খুবই কম, আদাটা অনেক দাম। ডাল তেল মানে স্বাভাবিক আছে, আসলে এখন রোজা উপলক্ষে দাম 1 কেজি 10 থেকে 15 টাকা বাড়িয়ে গেছে মনে করেন। রোজা উপলক্ষে মসুর ডাল, দেশি মসুর ডাল ছিল আপনার 110 টাকা, এখন 125 টাকা। আচ্ছা রাজু, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলে এই মুহূর্তে জানলাম যে ডালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। তো রাজু, আমার কাছে এই ছিল এখান থেকে সব শেষ। রোজার প্রথম দিনের বাজার পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। করোনা ভাইরাস সংকটে ধান কেনার লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে চলতি বড় মৌসুমে 20 লাখ মেট্রিক টন খাদ্যশস্য কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামীকাল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে 26 টাকা কেজি দরে ধান কেনা শুরু হবে। এবার পর্যাপ্ত খাদ্য মজুদ ও জেলা পর্যায়ে খাদ্য সংরক্ষণের ফলে খাদ্য ঘাটতির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন খাদ্য সচিব। অন্তত 3 মাসের সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের পাশাপাশি অর্থনীতি স্বাভাবিক রাখতে স্বাস্থ্য ঝুঁকি নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। হাওর অঞ্চল সহ দেশের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে সোনালী ধান। এদিকে বড় মৌসুম সামনে রেখে প্রতি বছর খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি ধান চাল সংগ্রহের লক্ষ্যে একাধিক সভায় মিলিত হলেও এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে সাধারণ ছুটি থাকায় কোনো সভা ছাড়াই খাদ্যশস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে খাদ্য মন্ত্রণালয়। করোনার কারণে এবার ধান কেনার লক্ষ্যমাত্রা আগের বারের চেয়ে দ্বিগুণ করা হয়েছে। রোববার থেকে 26 টাকা কেজি দরে 8 লাখ টন ধান, 7 মে থেকে 36 টাকা কেজি দরে 10 লাখ টন সিদ্ধ চাল, 35 টাকা কেজি দরে 1.5 লাখ টন আতপ চাল এবং 28 টাকা কেজি দরে 75,000 টন গম কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। দরিদ্র শ্রেণীর যে মানুষের খাদ্য সহায়তা দেওয়ার জন্য যে পর্যাপ্ত পরিমাণ খাদ্যশস্য আমাদের কাছে রয়েছে। আমরা ইন্টারনাল যেমন প্রকিউরমেন্ট করছি, আমরা এক্সটার্নাল প্রকিউরমেন্ট করছি। গুদাম যেখানে আছে সেখানে আমরা 3 মাসের পরিমাণ খাদ্যশস্য সংরক্ষণ করেছি। এবার পুরো দেশের অর্ধেক জেলা থেকে অ্যাপসের মাধ্যমে ধান কেনার কথা থাকলেও প্রশিক্ষণের অভাবে মাত্র 22টি জেলা থেকে কেনা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। আমাদের ইচ্ছা ছিল 50% ডিস্ট্রিক্ট কমপ্লিট করা। করোনার জন্য আমরা বিভিন্ন ডিস্ট্রিক্টে যে ট্রেনিং দেওয়া হতো সেটা কৃষকদের মধ্যে বা ইয়াদের মধ্যে ট্রেনিং দেওয়াতে পারিনি। গতবার তো আমরা নিয়েছিলাম বড় টাইমে 11.5 লক্ষ মেট্রিক টন চাউল আর 4 লক্ষ মেট্রিক টন ধান। এইবার প্রাথমিকভাবে 6 লক্ষ নিয়েছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী আরো 2 লক্ষ মেট্রিক টন ধান বেশি কিন্তু 8 লক্ষ মেট্রিক টন ধান কিনবো। এদিকে 3 মাসের সুনির্দিষ্ট পরিকল্পনা নেয়ার পাশাপাশি অর্থনীতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্তত 3 মাসের জন্য আমাদের একটা সুনির্দিষ্ট পরিকল্পনা থাকবে যে আমি এই সময়ের জন্য আর আমার মানুষকে কিভাবে সহায়তা দেব। ভীষণ একটা স্বাস্থ্য ঝুঁকি রেখে অর্থনীতিকে স্বাভাবিক করা তো খুব কষ্টকর। সবচেয়ে ইফেক্টিভ ভাবে যদি আমরা চিহ্নিত করতে পারি সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো কোনগুলো এবং সেগুলোকে আমরা টোটালি আইসোলেট করে ফেলতে পারি। দীর্ঘমেয়াদে খাদ্য বিতরণে সারা দেশের জন্য একটি সুনির্দিষ্ট মডেল অনুসরণেরও পরামর্শ তাদের। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে কয়েকদিনের বৃষ্টিতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর মধ্যে হাওরে ধান কাটছেন কৃষক। থেমে থেমে বৃষ্টি হলেও ধান কাটছেন তারা। তবে আবহাওয়া আরও খারাপ হলে 29 জাতের ধান কাটা নিয়ে সমস্যায় পড়বেন বলে জানান চাষিরা। জেলা প্রশাসন জানায় হাওরের শ্রমিক সংকট দূর হয়েছে, ধান কাটতে তেমন কোনো সমস্যা হবে না। শুক্রবার পর্যন্ত হাওরের 40 ভাগ জমির ধান কাটা হয়েছে। আবহাওয়া ভালো থাকলে আগামী 4 দিনের মধ্যে হাওরের ধান কেটে ঘরে তোলা সম্ভব বলেও জানায় জেলা প্রশাসন। এদিকে হাওর এলাকার নদ নদীতে ধীরে ধীরে বাড়ছে পানি। সুনামগঞ্জে ভারী বৃষ্টির পাশাপাশি উজান থেকে পানি নামতে শুরু করেছে। এই অবস্থায় হাওরের ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা।
এ বিষয়ে বিস্তারিত জানাতে সুনামগঞ্জের খরচা হাওরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ রাজু। আমি আছি সুনামগঞ্জ জেলার খচ্চার হাওরে। এই হাওরে সহ যে হাওরগুলো আছে সুনামগঞ্জ এলাকা, সেই হাওরগুলোতে যারা কৃষকেরা আছে, যারা জমির মালিকেরা আছে, তারা একটি আতঙ্কের মধ্যে আছে। এর কারণ হচ্ছে কি, সরকার একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছে 25শে এপ্রিলের মধ্যে ধান তোলার জন্য। আজ হচ্ছে গিয়ে 25শে এপ্রিল, কিন্তু আমি যদি দেখাতে পারি আপনার মাধ্যমে দর্শকদের, এখনও কিন্তু এই যে খচ্চার হাওরের ধানগুলো এখনও অনেক কাঁচা রয়েছে। এই জায়গাটির প্রত্যেকটি অংশেরই ধান কাঁচা রয়েছে, কিন্তু জমির ভিতরে পানি ঢুকে গিয়েছে, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। আমরা যখন সকালে আসছিলাম মুষলধারে বৃষ্টির মধ্যে দিয়ে এই সুনামগঞ্জে প্রবেশ করেছি। এখন যদিও একটু বৃষ্টি নেই, তারপরেও মেঘাচ্ছন্ন আকাশ। অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বা পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যেটা খবর পেয়েছি, উজানে কিন্তু ভারী বর্ষণ হচ্ছে এবং আমাদের এই সিলেট অঞ্চলটা উজানে ভারী বর্ষণ হলেই সবাই একটা আতঙ্কের মধ্যে থাকে, কারণ হচ্ছে পাহাড়ি ঢল নেমে আসে, আকস্মিক বন্যা দেখা দেয়। এবং এই পূর্বাভাসে দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড, আবহাওয়া অধিদপ্তর। এ কারণেই সরকার 25শে এপ্রিলের মধ্যে ধান ঘরে তোলার জন্য বলেছিলেন, কিন্তু কৃষকেরা বলছে যে এইবার ধান লাগাতে দেরি হয়েছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরও বলছে 15 থেকে 20 দিন সময় বেশি লেগেছে হাওর থেকে পানি নেমে যাওয়ার জন্য। এ কারণেই এই ধান উঠতে আগামী, তারা বলছেন জ্যৈষ্ঠ মাসের প্রথম সপ্তাহ লেগে যাবে, অর্থাৎ মে মাসের মাঝামাঝি সময় লেগে যাবে ধানগুলো পাকতে এবং ধানগুলো ঘরে তুলতে। অন্যদিকে যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটা বলেছে যে সিলেট অঞ্চলে এখন পর্যন্ত যদি বলি বড় দাগে যে হাওরগুলো আছে, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ এবং এই জায়গাগুলোতে যে হাওরগুলো আছে, সে হাওরে এখন পর্যন্ত 50 ভাগ ধান কাটা হয়েছে। এবং এর কারণ হচ্ছে গিয়ে 50 ভাগ ধান পেকেছে এবং যেটা 28 সে ধানটা কিছুটা পেকেছে, কিন্তু বিড়ি 29 যেটা, সে 29 যেটা, সেটা পাকতে আরেকটু সময় লাগবে। এ কারণেই এই সমস্যা দেখা দিয়েছে। এবং এখন যদি কৃষকেরা ধান ঘরে তুলে, তাহলে শুধুমাত্র গবাদি পশুর খাবার ছাড়া আর অন্য কোনো কাজে লাগবে না। এখনও এই যে আমার পিছনে যে ধানগুলো আছে, এগুলো এখনও ধানের যে থোর বলা হয়, ধানের যে অংশ বলা যায়, সেই কিছুই আসেনি। তারপরে আসবে, তারপরে পাকবে, তারপরে কৃষকেরা ঘরে তুলবে। সব কিছু মিলে বলা যায় একটি আতঙ্কের মধ্যে আছে সুনামগঞ্জের হাওরবাসী। সেই আতঙ্ক কাটিয়ে উঠতে হয়তো আরও এক সপ্তাহ দেখতে হবে, কারণ আবহাওয়া অফিস বা পানি উন্নয়ন বোর্ড এই পুরো মাসটাই বলছে, এই পুরো এপ্রিল মাসে ভারী বর্ষণ হতে পারে, উজান থেকে পানি নেমে এসে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সব কিছু মিলে বলা যায় সুনামগঞ্জের বাসী এখনও আতঙ্কের মধ্যে আছে। রাজু, এই ছিল সুনামগঞ্জের হাওর অঞ্চলের সর্বশেষ খবর। সুনামগঞ্জ থেকে হাওর অঞ্চলের কৃষকের ধান কাটার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। লকডাউনের কারণে নারায়ণগঞ্জ থেকে পাট রপ্তানি একেবারেই বন্ধ হয়ে গেছে। এতে প্রায় 700 কোটি টাকা মূল্যের কাঁচা পাটের রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে। পাশাপাশি পাটকল ও গুদামগুলোর সাথে জড়িত কয়েক হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন। বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন বলছে, এই অবস্থা চলতে থাকলে বড় ধরনের হুমকির মুখে পড়বে দেশের পাট শিল্প। শওকত আলী সৈকতের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। একসময় পাট ব্যবসার মূল কেন্দ্রস্থল হওয়ায় নারায়ণগঞ্জ প্রাচ্যের ড্যান্ডি হিসেবে সারা বিশ্বে পরিচিত ছিল। তখন পাট রপ্তানি প্রক্রিয়াজাতের 20টি পাক্কা প্রেস চালু ছিল। তবে পাটের দুরবস্থার পর এখন মাত্র 5টিতে কাজ চলছে। রপ্তানি প্রক্রিয়ার কাজ ধীরগতিতে চলায় লকডাউনের কারণে প্রায় 4 লাখ বেল কাঁচা পাট বিভিন্ন গুদামে মজুদ অবস্থায় পড়ে আছে। জুলাই মাসে নতুন পাটের মৌসুম শুরু হলেও মজুতকৃত পাট এখন রপ্তানি করা না গেলে পরের মৌসুমের পাট ক্রয় করা কোনোভাবেই সম্ভব হবে না বলে আশঙ্কা পাট ব্যবসায়ীদের। এতে পাট রপ্তানিকারকরা আর্থিক ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি ধস নামবে দেশের পাট ব্যবসাতেও। অন্যদিকে 8 মার্চ লকডাউনের পর থেকে পাট রপ্তানি ও সকল গুদামে পাট প্রস্তুতকরণের কাজ বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন প্রায় 10,000 শ্রমিক। 2 মাস থেকে আর কি আমরা পাট শ্রমিকরা বেকার হয়ে আর কি বসে আছি। 3-4 হাজার শ্রমিক এখানে কাজ করে, তারা এখন কেউই আসে না। সরকারের যদি তাদের দিক তাকাইতো, আমাদের শ্রমিকরা বাঁচত। পাট রপ্তানিকারকদের প্রতিষ্ঠান বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের কর্মকর্তা জানান, লকডাউনে বিদেশি ক্রেতারা পাট ক্রয় আদেশ বাতিল করায় রপ্তানিকারকরা বিপাকে পড়েছেন। তবে কোরিয়া এবং চীন আবার ক্রয় করা শুরু করেছে। এই সময় আমাদেরকে সীমিত আকারে কাঁচা পাট রপ্তানিদের সুযোগ দিতে, এবং সরকারের যে প্রণোদনা ঘোষণা করেছে, এই প্রণোদনা স্পষ্টভাবে আমাদেরকে কাঁচা পাট সম্বন্ধে কাঁচা পাট রপ্তানিকারকদের একটা সুযোগ সুবিধা দিতে হবে।
গত মৌসুমে নারায়ণগঞ্জ থেকে বিদেশে রপ্তানি হয়েছিল ২,০০০ কোটি টাকার ১৯ লাখ বেল পাট। চলতি মৌসুমেও একই লক্ষ্যমাত্রা। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। করোনা সংকটে এপ্রিল থেকে মোবাইল ব্যাংকিংয়ে বেতন পাবেন শ্রমিকরা। এজন্য নতুন করে অ্যাকাউন্ট খুলছেন তারা। যদিও সময়মতো শতভাগ বেতন পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন শ্রমিক নেতারা। এদিকে যারা অ্যাকাউন্ট নম্বর জমা দেবেন শুধু তারাই এই বিশেষ তহবিলের বেতন পাবেন, এমন কড়া হুঁশিয়ারি শিল্প মালিকদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। করোনার কারণে বন্ধ কারখানার উৎপাদন, তবুও শ্রমিকরা এসেছেন তাদের নতুন খোলা মোবাইল অ্যাকাউন্ট নম্বর জমা দিতে। অনেকে আবার যোগাযোগ করছেন সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে। কিন্তু মালিক পক্ষ বলতেছে অ্যাকাউন্ট করতে, এটা নিয়ে আর কি 2-3 দিন ধরে ঘুরতে আছি। কয়েকজনের অ্যাকাউন্টস বাকি ছিল, আজকে আসছে। ব্যাংকে হিসাব জমা দেওয়ার শেষ তারিখ বাড়ানো হয়েছে 26 এপ্রিল পর্যন্ত। বিজিএম এর তথ্য 18 এপ্রিল পর্যন্ত নতুন করে হিসাব খুলেছেন প্রায় 20 লাখ শ্রমিক। 100% যে পাওয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে শঙ্কিত। 5 মাসের বেতনেই তো আপনার এখনো অনেক ফ্যাক্টরি রয়ে গেছে। জমা দিতে হবে ডিসেম্বর, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বেতনের তথ্যপাত্র। এরপর ব্যাংকগুলো ছাড় করবে সরকার ঘোষিত বিশেষ এই তহবিলের টাকা। 2% ইন্টারেস্ট নিয়ে তারা কাজটা করছে, টাকাটা সরকার দিবে। কিন্তু যদি কোনো ফ্যাক্টরি ফেল করে সেই ক্ষেত্রে এটা রিস্ক কে নিবে, সেই জায়গাটায় অনেকগুলো ব্যাংক কিন্তু অপারগতা প্রকাশ করার মতো বিষয় আছে। তারপর আমি মনে করি ম্যাক্স শ্রমিকরা তাদের বেতন পাবে। 10% শ্রমিক কোনোভাবেই কোনো কিছু বুঝে তাদেরকে খোলানো যায় না আর কি। সরকার যদি হাতে টাকা না দেয় ওরা পাবে না। বাংলাদেশ ব্যাংকের আশ্বাস, সরকার ঘোষিত 5,000 কোটি টাকার এই তহবিল থেকে মালিকদের দাবি মতো ঠিক সময়ে শ্রমিকদের হাতে পৌঁছাবে এপ্রিল, মে ও জুন মাসের বেতন। আমরা আশাবাদী যে যথা নিয়মে প্রকৃতপক্ষে যারা এই টাকার দাবিদার তাদের অ্যাকাউন্টেই টাকাটা যাবে, এটাই আমরা আশাবাদী। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী শ্রমিকের অ্যাকাউন্টে জমা হওয়া বেতনের অর্থ ক্যাশ আউট করতে মোট খরচ পড়বে 8 টাকা, যার 4 টাকা কাটা হবে শ্রমিকের অ্যাকাউন্ট থেকে আর বাকি 4 টাকা কাটা হবে সংশ্লিষ্ট ব্যাংক থেকে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাসের পরীক্ষামূলক টেস্টিং কিট সরকারকে হস্তান্তর করছে সংস্থাটি। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সেই দিনকার ওয়ার্ডটি আজকে বলা হয় পৃথিবীর যুগান্তরকারী একটা অবদান। ঠিক আমরা মনে করি তারই ধারাবাহিকতায় আজকে আমরা যেটা আপনাদের কাছে প্রকাশ করতে যাচ্ছি, একটা খুবই সোজা কাজ, ওয়ার্ডটির মতো সহজলভ্য, সবারই দেখা, কিন্তু এটা বিরাট পৃথিবীর পরিবর্তন আনতে পারে। চিকিৎসা ব্যবস্থাকে সহজলভ্য করবে, চিকিৎসা ব্যবস্থা সবার প্রাপ্যের মধ্যে আসবে। সেটাই হলো আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। এইটা কোথায় পেনিসিলিনের, এইটা পেনিসিলিনের পাত্রটা কোথায়? আজকে আপনারা অনেকেই জানেন যে পৃথিবীর প্রথম যুগান্তরকারী জিনিস হলো পেনিসিলিন। এটা 1928 সনে আবিষ্কৃত হলেও বাজারজাত হয়েছিল 45 সনে। এবং আজকে সেই পেনিসিলিনের কথা আপনারা শুনেন, সেই পেনিসিলিনের জন্ম হয়েছিল এখানে অক্সফোর্ডে। পৃথিবীর 4 জন গবেষক, আলেকজান্ডার ফ্লেমিং, আর্নেস্ট চেইন, হাওয়ার্ড ফ্লোরি এবং নরম্যান হিটলে, এইরকম 12টা এর মধ্যে তারা পেনিসিলিন উৎপাদন করেছিলেন। পেনিসিলিন কখনো প্যাটেন্টেড হয়নি। পেনিসিলিনকে সহজ করা হলো যাতে সুলভে পাওয়া যায়। আমরা যখন গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যাল সার্ভিস, তখনও নরম্যান হিটলি অন্যতম 4 জনের বেঁচে ছিলেন। উনি বলেছেন এইটাই পৃথিবীর ওষুধের জগতে একটা পরিবর্তন আনুক, সেই জন্য উনি এটা আমাদেরকে দান করেছিলেন। এই ঐতিহাসিক পাত্রটা যেখানে পেনিসিলিনের জন্ম, সেটা গণস্বাস্থ্য কেন্দ্র ওখানে ধারণ করে থাকেন। আজকে আমি বাড়াতে চাইনি, কেন আপনাদের আজকে আমাদের মূল কথা বলবেন বিজন কুমার শীল। তবে আমি লাস্ট একটা কথা বলতে চাই,
আমাদের এই যে উদ্যোগ, এই উদ্ভাবন, এই সহজা কাজটা করার জন্য অনেকে আমাদেরকে সাহায্য করেছেন এবং সেটা আশ্চর্যের ব্যাপার, তারা কেউ অনেকে স্বাস্থ্যের সাথে জড়িত না। অবশ্য পৃথিবীর অধিকাংশ পরিবর্তন স্বাস্থ্য খাতের এনেছেন ডাক্তাররা। রাজধানী ধানমন্ডিতে গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনা ভাইরাসের পরীক্ষামূলক টেস্টিং কিট সরকারকে আজ হস্তান্তর করছে সংস্থাটি। কথা বলছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমরা সরাসরি ছিলাম সেখানে। বগুড়ায় করোনা পরিস্থিতিতে সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। একদিকে ক্ষেত থেকে সবজি হাটে নেওয়ার যানবাহন নেই, তার উপর হাটে পাইকারি ক্রেতার দেখাও নেই, ফলে পানির দামে সবজি বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা। অন্যদিকে শহরে সবজির সরবরাহ কম থাকায় 3 থেকে 4 গুণ বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। বিস্তারিত মাজেদুর রহমানের রিপোর্টে ছবি তুলেছেন রবিউল ইসলাম। করোনা ভাইরাসের কারণে প্রায় 1 মাস ধরে সরকার সাধারণ ছুটির পাশাপাশি যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। তবে কৃষি পণ্য পরিবহনে শীতলতা থাকলেও হাট বাজারগুলোতে চিত্র উল্টো। বাহিরে ক্রেতা না আসা এবং ট্রাক চালকদের অনীহার কারণে পাইকারি সবজির হাটে ট্রাক লোড হচ্ছে না, ফলে পানির দামে সবজি বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। 4 টাকা 5 টাকা কেজি এই দামে বিক্রি করে আমাদের কোনো লাভ হবে না। বেগুন দাম করছে 4-5 টাকা কেজি, এখন পুরো লস আমাদের এই করোনা ভাইরাসের জন্য। মরিচ বেচলাম 10 টাকা কেজি, এভাবে তো সরকার না দেখে আমাদের কৃষক একবারে মানে নিঃস্ব হয়ে যাচ্ছে দিন দিন। দূরত্ব মাত্র 12 থেকে 15 কিলোমিটার, এরই মধ্যে প্রতি কেজি সবজির দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। আর পাইকারি বাজারগুলোতে সবজি নিয়ে এসে কৃষক তাদের সামনের দিনগুলো নিয়ে হতাশায় পড়েছেন। গাড়ি ভাড়া পায় না, গাড়ি ভাড়া মনে 200-100 টাকা বেশি লাগিচ্ছে এখন, এই জন্য এরা 18-20 টাকা বেচে। কি রেটে মাল কিনলো ওখান থেকে এবং কী রেটে বিক্রি করবে, এখানে কৃষি বিভাগে কিন্তু এটা নিশ্চিত করতে পারবে। আর এতে ভোক্তা অধিকার যেমন সংরক্ষণ হবে এবং প্রকৃত কৃষকরা কিন্তু সঠিক মূল্যটা পাবে। কৃষি বিভাগের মতে প্রশাসন থেকে সিদ্ধান্ত নিয়ে অন্তত সপ্তাহে 2 দিন পাইকারি সবজির হাটগুলোতে পাইকারদের আসা যাওয়া নিশ্চিত করা গেলে ভালো মূল্য পাবে কৃষকেরা। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমরা উৎপাদনের যে চাকাটি সেটা সচল রাখতে সক্ষম হব। তা না হলে আমরা উৎপাদন ব্যবস্থায় এর বিরূপ একটি প্রতিক্রিয়া অনুভূত হবে আগামী দিনগুলোতে। বগুড়া পাইকারি হাটে করলা 4 টাকা, বেগুন 5 টাকা, কাঁচামরিচ 10 টাকা, মিষ্টি কুমড়া 60 টাকা, ঢ্যাঁড়স 6 টাকা এবং পটল 20 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। আর শহরের বাজারগুলোতে বেগুন, করলা, ঢ্যাঁড়স 20 থেকে 25 টাকা, পটল 35 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। সামাজিক দূরত্ব বজায় রাখতে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান 4টি বাজারকে বিভিন্ন এলাকায় স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানাতে এই মুহূর্তে বোরিংমাঠ এলাকায় আছেন রিপোর্টার উজ্জ্বল চক্রবর্তী। যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, রাজু, আমি এখন দাঁড়িয়েছি ব্রাহ্মণবাড়িয়া শহরের অন্যতম বৃহৎ যে ব্রাহ্মণবাড়িয়া অনোদয় স্কুলের বোর্ডিংয়ের মাঠে। আপনাকে জানিয়ে রাখি, ব্রাহ্মণবাড়িয়ার জেলাতে ক্রমশ করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে, কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজারগুলো স্থানান্তরের সিদ্ধান্ত, তারই অংশ হিসেবে আজ কিন্তু ব্রাহ্মণবাড়িয়া শহরের যে অনোদয় স্কুলের বোর্ডিংয়ের মাঠ আছে সেখানে কিন্তু শহরের যে প্রধান বাজার আনন্দবাজারের সবজি যে বাজার এবং মাছের বাজার এবং মাংসের বাজারগুলোকে এই বোর্ডিংয়ের মাঠ এলাকায় স্থানান্তর করা হয়। আজকে থেকে সেই কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন কাঁচা ব্যবসায়ীরা কিন্তু সেই মাঠে আসতে শুরু করেছে। তেমনিভাবে শহরে যে আরেকটি প্রধান বাজার মেড্ডা বাজার, সেই মেড্ডা বাজারটিকে স্থানান্তর করেছে পার্শ্ববর্তী জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যে মাঠ আছে সেই মাঠে স্থানান্তর করেছে। একইভাবে শহরের যে দক্ষিণ মুরাইল এলাকায় বউবাজার আছে সেই বউবাজারটিকেও স্থানান্তর করেছে। সেটিকে শহরের যে রেলওয়ে স্টেশন আছে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম এলাকায় কিন্তু দুই ভাগে ভাগ করে কিন্তু সেটি স্থানান্তর করেছে। একইভাবে শহরের মধ্যপাড়া যে বর্ডার বাজার আছে সেটিকেও পার্শ্ববর্তী যে স্কুল হুমায়ুন কবির স্কুল সেখানে কিন্তু স্থানান্তর করা হয়েছে। আমরা কথা বলেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রাখার জন্য কিন্তু এই বাজারগুলোকে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে শহর এবং শহরতলি আশেপাশে যে বাজারগুলো আছে সেটিকেও স্থানান্তরের পরিকল্পনা তাদের আছে। আমরা জানতে চেয়েছিলাম যে বাজারগুলো স্থানান্তর করেছে সেগুলো যদি কেউ যদি না আসতে চায় তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তারা বলছে যে যেহেতু এটি সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত সামাজিক দূরত্ব নিশ্চিত করার বিষয়ে, যদি কেউ এই সিদ্ধান্ত না মানে তাদেরকে আইনিভাবে বাধ্য করা হবে যে যেন তারা সামাজিক নিরাপত্তা দূরত্ব বজায় রেখে স্থানান্তরকৃত যে
জায়গা আছে সেগুলোতে যেন বাজারগুলো স্থানান্তর করা হয়। পাশাপাশি আমরা কথা বলেছিলাম অল্প কিছুক্ষণ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়ার সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন বর্তমানে যে স্থানান্তরিত বাজারটি তারা নিয়মিত মনিটরিং করবেন। প্রত্যেকটি বাজার অর্থাৎ যে 4টি বাজার স্থানান্তর করা হয়েছে প্রত্যেকটি বাজারকে মনিটরিং করা হবে যেন সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে কিনা বা বাজার যা ব্যবসায়ী আছে তারা সামাজিক দূরত্ব নিশ্চিত মানছে কিনা সেগুলো কিন্তু নিশ্চিত করা হবে। সার্বিক অর্থে ব্রাহ্মণবাড়িয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, করোনায় স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে কৃষি উৎপাদন ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান চালু করার বিষয়ে বৈঠকে বসবে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। আলোচনা সভার সভাপতিত্ব করবেন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম। এছাড়া সভায় সংগঠনটির সাবেক সভাপতি ও ব্যবসায়ী নেতারা উপস্থিত থাকবেন। করোনা সংকট মোকাবেলায় গেল ২৬ মার্চ থেকে লকডাউন ঘোষণা করা হয়। বন্ধ আছে পোশাক কারখানা, শিল্প কারখানা সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। কোটি কোটি টাকার লোকসান গুনছেন ব্যবসায়ীরা। লকডাউন 25 এপ্রিল তুলে নেয়ার কথা থাকলেও করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় 5 মে পর্যন্ত বাড়ানো হয়েছে সাধারণ ছুটি। লোকসান কমাতে তাই স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালুর বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। করোনার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করে কিভাবে কৃষি এবং উৎপাদনশীল খাত চালু এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা যায় সে বিষয়ে বৈঠক ডেকেছে এফবিসিসিআই। থাকবেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। এই মুহূর্তে মতিঝিলে আছেন রিপোর্টার সানবীর রুপল, যাচ্ছি তার কাছে। রুপল। রাজু, এফবিসিসিআই আজকে একটি বৈঠক ডেকেছে। সেই বৈঠকের নেতৃত্ব দেবেন শেখ ফজলে ফাহিম অর্থাৎ এফবিসিসিআই সভাপতি। তবে এর পাশাপাশি নিমন্ত্রণ দেওয়া হয়েছে বিভিন্ন খাতের লোকজনকে। যেমন এফবিসিসিআই ট্রেড বোর্ডে যেমন আছেন তেমনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং সাবেক ঊর্ধ্বতন যে নেতৃবৃন্দ ছিলেন তাদের কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি গণমাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও শুনেছি আমরা কাউকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে এই পুরো বৈঠকটি আলোচনার বিষয়বস্তু ধরা হয়েছে কৃষি খাত এবং ম্যানুফ্যাকচার খাতের বর্তমান অবস্থা এবং সেখানে আসলে এই কোভিড-19 মোকাবেলা করে কিভাবে স্বাস্থ্য ঝুঁকি কমানো যায় সেসব বিষয়ে আলাপ আলোচনা করা যাবে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে কি গত ২৬ মার্চ কার্যত লকডাউন ঘোষণা করার পর থেকে এখনো পর্যন্ত প্রায় ৩৬ বা ৩৭ দিন অতিবাহিত হয়েছে। এই পুরো সময়টা কিন্তু এই বিশেষ করে সেবা খাত এবং উৎপাদন খাত এক হিসাবে অনেকাংশেই বন্ধ, অর্থাৎ সবগুলো ফ্যাক্টরি, শুধুমাত্র গুরুত্বপূর্ণ যেই ফ্যাক্টরিগুলো আছে, যেই কারখানাগুলো আসলে না খুললেই নয় সেই সব কারখানাগুলো খোলা হচ্ছে। পাশাপাশি অন্য বেশিরভাগ কারখানাই এবং বেশিরভাগ সেবা খাতের সব প্রতিষ্ঠানই প্রায় বন্ধ, যার ফলে এবার জিডিপি প্রবৃদ্ধির যে একটি ধাক্কা লাগতে যাচ্ছে সে বিষয়ে আসলে বলাই যায়। এবং বিশ্বব্যাংক এর মধ্যে ধারণা করছে যে ৩ থেকে ৪% হয়তো প্রবৃদ্ধি হতে পারে, যেটি বাংলাদেশ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে 8% বা তার বেশি প্রবৃদ্ধি অর্জন করে যাচ্ছে। এবছরও কিন্তু 8.2% প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। মাত্র আর 1-2 মাস পরেই বাজেট হওয়ার কথা, কিন্তু এখন সেই বাজেটটিও হবে কিনা সেই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো নির্দেশনা দেওয়া হয়নি। তবে এখন এফবিসিসিআই যেহেতু একটি ট্রেড বোর্ড এবং সার্বিক ব্যবসা বাণিজ্যের গতিবিধি এবং নীতি নির্ধারণী পর্যায়ে সবকিছু পর্যবেক্ষণ তারা করছেন এবং সেখান থেকে তাদের যে অন্যান্য যে অঙ্গ সংগঠন আছে সেই সব অঙ্গ সংগঠনের মাধ্যমে কিভাবে করে সরকারি নির্দেশনা বাস্তবায়ন করা যায়। এবং পাশাপাশি আপনি জানেন যে ৯৫,০০০ কোটি টাকার একটি প্রণোদনা প্যাকেজ কিন্তু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ঘোষণা করা হয়েছে এবং সেই ৯৫,০০০ কোটি টাকার যে প্যাকেজটি সেটি কিন্তু বিভিন্ন খাতের ব্যবসায়ীদের জন্যই মূলত করা হয়েছে। তো সেই সমস্ত ব্যবসায়ীদের আসলে কিভাবে করে সেই টাকাগুলো পাবে, প্রণোদনাগুলো কিভাবে ব্যবহার করা যাবে, হয়তো এই স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি সেসব বিষয় নিয়ে আলাপ আলোচনা হতে পারে। তো মূলত দুপুর 12টার দিকে একটি বৈঠক আয়োজন করা হয়েছে। 12টার পরে বৈঠকটি শুরু হওয়ার পরে যখন কার্যত সবগুলো আলাপ আলোচনা শেষে বৈঠকের একটি চূড়ান্ত ব্রিফিং করার কথা রয়েছে। সেই ব্রিফিংটি হলে হয়তো জানা যাবে যে তারা আসলে কোন ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। তবে এর মধ্যে তারা কিন্তু এর আগের বৈঠকে বা বিভিন্ন সময় প্রেস রিলিজের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে উদ্বেগ উৎকণ্ঠার বিষয়টি এবং পাশাপাশি কিভাবে করে বাংলাদেশের অর্থনীতিকে এখন সক্ষমতা বিচার করে স্বাভাবিক পর্যায়ে রাখা যায় বা কতটুকু আমাদের আসলে এই ধাক্কা মোকাবেলা করা যায় সেসব বিষয় নিয়ে তারা ভাবছেন। এবং আন্তর্জাতিক পরিমণ্ডলও এর মধ্যে কিন্তু রপ্তানিতে প্রভাব পড়তে শুরু করেছে। বাংলাদেশের মোট রপ্তানির যে ৮৬% পোশাক খাত থেকে আসে, সেই পোশাক খাতেরও যে রপ্তানিতে একটি বড় ধাক্কা খেতে যাচ্ছে সেটি কিন্তু বলাই যায়। এর আগে এডিপিও কিন্তু বলেছে যে অন্তত 10 লাখ বা তার বেশি সংখ্যক লোক কর্মহীন হয়ে পড়তে পারে এই কোভিড-19 ভয়াল থাবায়। তো তার কিন্তু এর মধ্যে বেশ কিছু জায়গায় প্রভাব পড়তে শুরু করেছে। আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পেয়েছি যে
বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছে যে চাকরি হারানোর একটি প্রবণতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে সবকিছু মিলে এখন কোভিড-19 মোকাবেলা করতে হলে এই লকডাউন বা এই স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে, এটি একদম বলাই যায়। তো মূলত বৈঠকটি শুরু হবে আর কিছুক্ষণ পরে। বৈঠক শুরু হওয়ার পরে যখন চূড়ান্ত পর্যায়ে ব্রিফিং করা হবে তখন আমরা আসলে বিস্তারিত বৈঠকের বিষয়ে কথা বলতে পারবো। তো রাজু, এখন পর্যন্ত এবিসিসির কার্যালয়ের মূল ফটকের সামনে থেকে ছিল এটুকুই। করোনা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলা করে কিভাবে কৃষি এবং উৎপাদনশীল খাত চালু করা যায়, পণ্যের সরবরাহ স্বাভাবিক করা যায়, সে বিষয়ে এবিসিসি একটি বৈঠক ডেকেছে। মতিঝিল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী সানবীর রূপল। করোনা পরিস্থিতিতে রংপুরের সাধারণ মানুষের মাঝে নেই সচেতনতা। সামাজিক দূরত্ব না মেনেই যে যার মতো রাস্তায় নামছেন। বাজারগুলোতেও অবাধে ভিড় করছেন তারা। এমন পরিস্থিতিতে প্রশাসনকে আরও কঠোর হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের। তারিকুল ইসলামের ক্যামেরায় রতন সরকারের রিপোর্ট। গত কয়েকদিনে বেশ কিছু বাড়ি এবং রাষ্ট্রায়ত্ত একটি ব্যাংকের শাখা লকডাউন করা হয়েছে। এতে উদ্বিগ্ন সাধারণ মানুষ, কিন্তু কিছু মানুষের অসচেতনতা পরিস্থিতিকে ক্রমেই জটিল করে তুলছে। হাট বাজারে রাস্তাঘাটে ঢিলে ঢালা ভাব। ঘরে থাকাই করোনা প্রতিরোধের একমাত্র উপায় হলেও এই কথাটি মানছেন না কেউ। আর একে অপরের সঙ্গে গা লাগতেছে, একে দূরত্বটা মানতেছে না। যে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা, সেটাতে মনে হয় না যে 30% আমরা পালন করতে পারতেছি। দূরত্ব থাকার জন্য আমরা সব সময় বলছি, কাস্টমারকে বলতেছি। লোকজনকে ঘরে রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর স্বাস্থ্য বিভাগের চূড়ান্ত চেষ্টা, শত অনুনয়। প্রশাসনের আরো অ্যাক্টিভ হয়ে এই জনসমাগমটাকে কমানো যায় এই ব্যাপারে তৎপর হওয়া উচিত। আপনি আইন মানার চাইতে বরং আপনি নিজেকে সেফ রাখার জন্য এখানে আপনি আইনটা মানেন, নিজেকে সেফ রাখার জন্য আপনি ঘরে থাকেন। করোনা মোকাবেলায় এখনো বাকি অনেক উদ্যোগ, তবু কে শোনে কার কথা? কাঁচা তরি তরকারি, শাকসবজি, মাছ মাংসের কথা বলা আছে, এবং ডাক্তারির যে ওষুধপত্র এটা ছাড়া বাকি সকল ধরনের দোকানপাট বন্ধ থাকবে। নারায়ণগঞ্জ থেকে আসা করোনা সংক্রমিত এক কিশোরের নমুনা সংগ্রহ করতে গিয়ে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের 2 ডাক্তার ও এক স্বাস্থ্য সহকারী আক্রান্ত হন করোনায়। ওই স্বাস্থ্য সহকারীর মাধ্যমে তার স্বামী একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রহরী আক্রান্ত হন এবং ওই প্রহরীর মাধ্যমে 7 জন কর্মকর্তার শরীরে করোনার লক্ষণ দেখা দেয়ায় লকডাউন করা হয়েছে ব্যাংকের শাখাটি। রতন সরকার, সময় সংবাদ, রংপুর। করোনা আতঙ্কে সারা দেশ লকডাউন, ব্যবসা প্রতিষ্ঠান সহ বন্ধ মানুষের আয়ের সকল পথ। অসহায় মানুষের পাশে মানবতার হাত বাড়িয়েছেন সেনাবাহিনীর 24 পদাতিক ডিভিশনের খাগড়াছড়ির 2টি সেনা রিজিয়নের সেনা সদস্যরা। খাগড়াছড়ির দুর্গম পাহাড়ি পল্লীতে মহামারী করোনা ভাইরাসের কারণে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সহায়তা দিতে পাহাড় থেকে পাহাড়ে ছুটছেন সেনা সদস্যরা। খাগড়াছড়ি থেকে জিতেন বড়ুয়ার তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দুর্ভিক্ষ, মহামারী, খরা বা দেশের যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে জনগণের আস্থার নাম বাংলাদেশ সেনাবাহিনী। করোনা সংকটেও বসে নেই সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে থাকা সেনা সদস্যরা। খাগড়াছড়ির প্রত্যন্ত পাহাড়ি পল্লীর ঘরে ঘরে দরিদ্র জনগোষ্ঠীর হাতে খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও স্যানিটারি সামগ্রী পৌঁছে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা, যা পেয়ে দারুণ খুশি গ্রামবাসী। ঘরে কোনো খাবার টাবার ছিল না, সেনাবাহিনী থেকে খাবার দিয়ে যাচ্ছে, যেহেতু আমরা ঘরে থাকি। আমাদের বাড়িতে চাল নাই, আর্মিরা চাল দিয়ে এখন আমরা ভাত খাইতে পারতেছি। করোনা ভাইরাসে তো খুব কষ্ট চলতেছি, খুব দুঃখ চলতেছি, কোনো কাজ কাম তো নাই, এখন আর্মিরা আসে যা সহযোগিতা করতেছে। প্রাণঘাতী করোনায় নিম্ন আয়ের মানুষ অসহায় হয়ে পড়েছে, তাই তাদের ঘরে ঘরে খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন এই সেনা জোন কমান্ডার। খাগড়াছড়ি জোনের উদ্যোগে এই ত্রাণ বিতরণ করা হয়েছে। আপনারা দেখেছেন যে আমরা সামাজিক দূরত্ব নিশ্চিত করে কিভাবে ত্রাণ বিতরণটি করলাম, তো ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। সাধারণ মানুষকে দূরত্ব বজায় রেখে চলাফেরার পাশাপাশি হাত ধোয়া, মাস্ক ব্যবহার ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকার আহ্বান জানান সেনাবাহিনীর রিজিয়ন কমান্ডার। টহলের মাধ্যমে নিয়মিত আমরা তাদেরকে মাইকিং করে বলে দিচ্ছি যে কিভাবে দূরত্ব বজায় রাখতে হবে, তারপরে ডিসইনফেকশনটা কিভাবে করতে হবে, হাত ধোয়ার ব্যাপারে সকলকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত 2 লাখ মানুষের কাছে করোনার এই দুঃসময়ে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে চায় খাগড়াছড়ি জেলায় কর্মরত 2 সেনা রিজিয়নের সেনা সদস্যরা। সময় সংবাদ, খাগড়াছড়ি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। চাহিদার তুলনায় মজুদ বেশি থাকায় ইফতার পণ্য সংকটের আশঙ্কা নেই বলছেন ব্যবসায়ীরা। সরবরাহ স্বাভাবিক থাকলেও কন্টেইনার জটের প্রভাব দামে।
স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে কৃষি ও উৎপাদনশীল খাত চালু এবং পণ্যের সরবরাহ নিশ্চিত করা নিয়ে বৈঠকে বসবে বিসিসিআই। থাকবেন বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতারা। লক্ষ্যমাত্রা দ্বিগুণ বাড়িয়ে কাল থেকে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কিনবে সরকার। ঘাটতির আশঙ্কা নেই জানালেন খাদ্য সচিব। অন্তত 3 মাসের পরিকল্পনা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এবং লকডাউনের কারণে নারায়ণগঞ্জ থেকে পাট রপ্তানি বন্ধ। অনিশ্চিত প্রায় 700 কোটি টাকা মূল্যের কাঁচা পাট রপ্তানি। কর্মহীন কয়েক হাজার শ্রমিক। এ ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় টিভি দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।